আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার শেখ মোহাম্মদ জাকির হোসেন। ব্যারিস্টার জাকির হোসেন, থ্যাংক ইউ ফর কামিং ইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনাকে পরিচয় করে দিচ্ছি, একজন স্টুডেন্ট ব্যারিস্টার যে ইংলিশ লিগাল সিস্টেমের উপর আইন বিষয়ে পড়াশোনা করছে। তার নাম হচ্ছে হাসিবুল ইসলাম হিমেল। হিমেল, তোমাকেও স্বাগত এই অনুষ্ঠানে এবং আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার হ্যাভিং মি। আপনাকে দিয়ে শুরু করতে চাই ব্যারিস্টার জাকির। আপনার একটু পার্সোনাল বিষয় জেনে নিতে চাই। আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যদি একটু ব্রিফলি বলেন আর কি। আমার জন্ম বাগেরহাটে, বেড়ে ওঠা। সেখানে বাগেরহাটে লোকাল স্কুল থেকে আমি এসএসসি এবং এইচএসসি পাস করে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যাই। তারপরে ওখান থেকে আমি লন্ডন চলে যাই। লন্ডন গিয়ে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি অনার্স এক্সটার্নাল প্রোগ্রামে, তার পরবর্তীতে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে হিউম্যান রাইটসের উপরে এলএলএম, এবং পরবর্তীতে বিপিপি ইউনিভার্সিটি থেকে আমি বার ভোকেশনাল কোর্স করি এবং লিঙ্কন সিন থেকে কল নিয়ে ব্যারিস্টার হই। লিঙ্কন সিন থেকে আপনার বারেট ল ডিগ্রি হয়েছে। তো লিঙ্কন সিনের যখন বারেট ল ডিগ্রি প্রনাউন্সমেন্ট হয় তখন কার সেই পরিবেশ আপনাকে আমি একটু ফিরে নিতে চাই। সেটা হচ্ছে উইক পরে আমরা ফটো সেশন করি। আপনাকে আজকে উইক পড়তেই হবে এবং আপনাকে সহযোগিতা করবে হিমেল। হিমেল তাকে একটু হেল্প করো উইকটা পরে। আমি এখন হিমেলের কাছে ফিরে যেতে চাই। হিমেল, বলো এখন তোমার বাদ বাকি পরিচয়। তুমি কি পড়ছো? আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এর সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছে এলসিএলএস সাউথ থেকে। তোমার কি কোনো পার্টিকুলার রিজন আছে যে ল পড়ার পিছনে, না এমনি পড়ে? আমার মেইন ইন্সপিরেশনটা এসেছে আমার বাবা থেকে। আমার বাবা হচ্ছে বরিশাল বারের সিনিয়র অ্যাডভোকেট। তার মানে তোমার ফ্যামিলিতে অ্যাডভোকেট লয়ার আছেন, না? সেই কারণে কি ইন্সপায়ার্ড হয়েছে? জি, আমার বাবা হচ্ছে সবসময় বলতেন আমাকে যে যদি মানব সেবা করতে হয় তোমাকে এই পেশা ছাড়া কোনো বিকল্প নেই। আমি ছোটবেলা থেকে তাকে দেখে এসেছি মানুষের সেবা করতে। সো এইভাবে ইন্সপিরেশনটা জেগে ওঠে আমার ভেতরে যে আমারও একজন লয়ার হতে হবে। সো বাবার একটা ইচ্ছা ছিল আমি ব্যারিস্টার হব। রাইট। সো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা শুরু করতে চাই কিছু একটা আর কি। সেটা হচ্ছে যে যারা আইনের আশ্রয় নেওয়ার জন্য কোনো ফি দেওয়ার মতো যাদের ক্যাপাসিটি নাই তাদেরকে আমরা একটু হেল্প করতে পারি কিনা বিনা ফিতে। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে এরকম যদি দুইজনকে আমরা রেফার করি প্ল্যাটফর্ম থেকে, তুমি তাদেরকে হেল্প করবে কিনা? জি ইনশাল্লাহ, এটার জন্যই হচ্ছে আমি মেইন হচ্ছে লটা নিয়েছি। রাইট, থ্যাংক ইউ। ব্যারিস্টার জাকির হোসেন, আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি ল নিয়ে কথা বলবো। আপনি তো অবশ্যই জানেন যে লন্ডনে আমাদের অনেক ব্যারিস্টাররা আছেন যারা বিভিন্ন এরিয়া অফ ল নিয়ে কাজ করছেন। আমরা এরকম একজনের ইন্টারভিউ রেকর্ড করেছি। ওনার নাম হচ্ছেন ব্যারিস্টার নাসির উদ্দিন চৌধুরী। আপনি ইউ মে হ্যাভ নোন হিম। ব্যারিস্টার নাসির উদ্দিন চৌধুরীর ইন্টারভিউটা আমরা একটু দেখে আসি, তারপরে আমরা এই বিষয়ে কথা বলছি। আমরা এখন আসছি লন্ডনের আলি স্ট্রিট, এমিকাস সলিসিটার্স, একটি ল ফার্ম। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আর এই দেশের অভিজ্ঞতায় আপনি তুলনামূলকভাবে একটু বলবেন কিভাবে এই দেশে প্রপার্টি বেচা কেনা হয়? এখানে প্রপার্টি বেচা কেনার ব্যাপারটা সলিসিটার্স বা লয়ার্সের মাধ্যমে হয়। এখানে বাংলাদেশের মতো কোনো সাব রেজিস্ট্রি অফিসে কাউকে যেতে হয় না, কিছুই করতে হয় না। সো যদি আমি সংক্ষেপে প্রসেসটা বলি, এখানে প্রথম যে কোনো একজন সম্পত্তি যদি কিনতে চায় বা বেচতে চায়, এখানে এজেন্সি আছে যাদেরকে বলে স্টেট এজেন্ট। তাদের কাছে প্রপার্টিটা অ্যাডভার্টাইজ করা হয়। যে বেচতে চায় সে অ্যাডভার্টাইজ করে এবং এই অ্যাডভার্টাইজ দেখে যে কিনতে চায় সে সেখান থেকে প্রপার্টিটা সিলেক্ট করে, দেখে ভিউ করে পছন্দ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মূল্য। এখানে কিন্তু অ্যাকচুয়াল মার্কেট প্রাইসটা ডিসপ্লে থাকে এবং সেখান থেকে নেগোশিয়েটেড হয়ে হয়তো 5-10 হাজার পাউন্ডের এদিক সেদিক হতে পারে, বাট নট অলওয়েজ। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বাংলাদেশে কিন্তু এই জিনিসটা ট্রান্সপারেন্ট না। এখানে প্রথম স্টার্টিং পয়েন্টে কিন্তু যে ভ্যালুয়েশন অফ দ্য প্রপার্টি ইজ অ্যাকচুয়াল, এখানে কোনো ইমাজিনেটরি বা ফিকটিশিয়াস কোনো ভ্যালুয়েশন হয় না। এরপরে যখন
দুই পক্ষের মধ্যে সম্মতি হয়ে যায় তখন তারা একটা মেমোরেন্ডাম অফ সেল সাইন করেন, করার পরে সেটা তাদের নিজস্ব লয়ার যাকে মনোনীত লয়ারের কাছে চলে যায়। সেই লয়ার তখন দুই পক্ষ মিলে যোগাযোগ শুরু করে, কাগজপত্র যাচাই বাছাই করেন, বিভিন্ন যে অনুসন্ধান আছে সেগুলো করেন, যেগুলো অনেক টেকনিক্যালিটি এই বিষয়ে যেতে। এরপরে দুই লয়ারের যে মেইন কাজটা হলো এখানে যে মানে ক্রেতার লয়ার বিশেষ করে যেহেতু টাকাটা সে হ্যান্ডেল করে, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানি লন্ডারিং এর ফ্যাক্টর। মানি লন্ডারিং এর যে লটা আছে এই দেশে, সেই লতে আমাকে প্রত্যেকটা ক্লায়েন্টের সোর্স অফ মানি আমাকে ভেরিফাই করতে হবে। আমি যদি এটা স্যাটিসফাই না হই, এই টাকা দিয়ে আমি কোনো বাড়ি ঘর বেচা কেনার কাজে ব্যবহার করতে পারবো না। যদি করি ইটস এ ক্রিমিনাল অফেন্স। এটার জন্য আমি আমার সার্টিফিকেট শুধু হারাবো না, আমাকে জেলে যেতে হবে। সেটাও কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো ট্রান্সপারেন্সি নাই। এরপরে যখন দুই পক্ষের মধ্যে কন্ট্রাক্ট মানে যাচাই বাছাই বা বিভিন্ন সংশোধনীর পরে আমাদের একটা ফর্মাল একটা ডেট হয়, সেদিন কন্ট্রাক্ট এক্সচেঞ্জ হয় এবং পরবর্তী একটা ডেট হয় যেদিন এই ফাইনাল বেচা কেনার হয়, সেদিন আমরা টাকা পয়সা এক সলিসিটারের কাছ থেকে আরেক সলিসিটারের কাছে যায়। এখানে আর একটা বিষয় বলবো যে অনেক সময় যে বাড়িটা বিক্রি হয় সে বাড়িটার উপর একটা মর্গেজ থাকে। ওই যেই সলিসিটার সেলারের পক্ষে কাজ করে উনি কিন্তু ব্যাংকের সাথে এই মর্গেজটাও উনি রিলিজ করবে। সো এখানে যে ক্রেতা বিক্রেতা তারা কিন্তু এই টাকা পয়সার হ্যান্ডেলিংয়ে তাদের কোনো সংস্রব নাই। তারা তাদের লয়ারের মাধ্যমে সমস্ত লেনদেন করেন এবং লয়াররাই এটা ফুললি ট্রান্সপারেন্ট অ্যান্ড লেজিটিমেট ওয়েতে সমস্ত হ্যান্ডেলিং করে। এখানে যে দুই পক্ষ ওই বাড়ি দেখার সময় হয়তো দেখা হতেও পারে, নাও হতে পারে, তারা কেউ কোনোদিন কাউকে চিনেও না, দেখেও না। এরপরে যে আসে ল্যান্ড রেজিস্ট্রির বিষয়, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা বেদনাদায়ক অধ্যায়। এখানে কিন্তু ল্যান্ড রেজিস্ট্রিতে আমরা এই মুহূর্তে যে সিস্টেম, আমরা অনলাইনে আজকে যদি একটা বেচা কেনা হয়, আজকে এটা একটা স্ট্যাম্প ডিউটি রিটার্ন সাবমিট করতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশে কিন্তু স্ট্যাম্প ডিউটির এই ধরনের রিটার্ন সাবমিটের কোনো বিধান নাই। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িঘর বেচা কেনার সাথে সাথে যে কিনছে সে একটা রিটার্ন সাবমিট করে, স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স রিটার্ন বলে। সেই রিটার্নটা সাবমিট করার পরে গভর্নমেন্টের সব এজেন্সি জানতে পারে যে এই বাড়িটা কত দামে বিক্রি হয়েছে, কার কাছ থেকে বিক্রি হয়েছে, কে কিনেছে। দেওয়ার পরে যে এটার যে রিকোয়ার্ড স্ট্যাম্প ডিউটি আছে গভর্নমেন্টের ধার্যকৃত রেট অনুযায়ী, সেই স্ট্যাম্প ডিউটি পে করার পর একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেট সহ এই যে ক্রেতা বিক্রেতার মধ্যে এই দেশের যে ল্যান্ড রেজিস্ট্রির কাজটা মেইনলি, এটা যদি TR1 বলে ট্রান্সফার ডকুমেন্ট, এই ট্রান্সফার ডকুমেন্টটা সিগনেচার করে দুই পক্ষ এবং এই যে ক্রেতার যে আইনজীবী বা সলিসিটার উনি এটাকে ল্যান্ড রেজিস্ট্রিতে সাবমিট করে। এগুলো কিন্তু সব কিছু অনলাইনে হয়ে যাচ্ছে। আমরা দেখে আসলাম ব্যারিস্টার নাজিরউদ্দিন চৌধুরীর ইন্টারভিউটা। উনি যেমনটি বললেন যে প্রপার্টি ট্রান্সফার প্রপার্টি কীভাবে হয় আর কি। আমাদের দেশে সম্পত্তি হস্তান্তর করতে গেলে যে ইউজুয়ালি আপনি যদি জমি ক্রেতা সূত্রে মালিক হন, আপনার যদি একটা ডিড থাকে আর জমিটা যদি আপনার নামে মিউটেশন থাকে, তাহলে আপনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে জমিটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। বাট এই জমির পিছনে অন্য কারো স্বার্থ আছে কিনা, বা আপনি যে জমিটা আপনি কিনছেন সেই জমিটা নিষ্কণ্টক জমি কিনা, এইটা নির্ণয় করা খুব কঠিন এবং এটা আপনাকেই করতে হবে। আপনি ক্রেতা, আপনাকেই করতে হবে। আপনি সাব রেজিস্ট্রার গিয়ে দলিল সার্চিং দিবেন, মর্গেজ আছে কিনা সেটা সার্চিং দিতে হবে। দেওয়ার পরে দেখা যায় যে মানে রাইট যে সিনারিও, সেই সিনারিওটা অনেক সময় ক্রেতার কাছে আসে না, যার ফলে অনেক ক্রেতা তার সারা জীবনের সম্পদ দিয়ে যখন একটা প্রপার্টি কেনে তখন উনি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কেন এটা কি এমন কোনো সমাধান নাই আসলে? সমাধান আছে, নিশ্চয়ই আছে, এবং বিভিন্ন সময় সরকার চেষ্টা করছে। যেমন ধরেন আমাদের মিউটেশন সিস্টেম, এই মিউটেশন সিস্টেমটা দেখা যাচ্ছে যে অনলাইন সিস্টেম করা হয়েছে, কিন্তু অনলাইনে আপনার সমাধান হবে না। আপনাকে আবার সেই রেলিভেন্ট অফিসে, তহসিল অফিস সহ অন্যান্য অফিসে দৌড়াদৌড়ি করতে হবে এবং সেখানে যে জিনিসটা করার প্রয়োজন আমরা সবাই জানি, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ফুলফিল না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইটা মিউটেশন হয়ে আসছে না। তো এখন এখানে দুইটা টায়ার রাখা হয়েছে, রেজিস্ট্রেশন একটা টায়ার, আবার মিউটেশনের আর একটা টায়ার রাখা হয়েছে জমির মালিকানার জন্য। তো এইটা কোনো প্রয়োজন আছে কিনা বা এই আইনের সংস্কারের প্রয়োজন আছে কিনা, যে আমি একটা জমি কিনবো, আপনাকে টাকা দিব, আপনি বিক্রেতা, আমি ক্রেতা, সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রি করবো,
আই উইল বি দ্য ওনার অফ দ্য প্রপার্টি। বাট এর পরেও অনেক হার্ডেল থেকে যায়, দেখা যায় যেখানে একটা সেকেন্ড কেউ মর্গেজ করে রেখেছে বা এই প্রপার্টিতে আর কোনো রাইট আছে। ইভেন অনেক সময় বিক্রেতা একজনের কাছে বিক্রি করে আর একজনের কাছে বিক্রি করছে। বাট সম্প্রতিকালে যে জিনিসটা হচ্ছে যে যেহেতু মিউটেশনটাকে কম্পালসারি করা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, সেই ক্ষেত্রে এই প্রবণতাটা কিছু কমেছে। আমরা অনলাইনে যত বেশি যেতে পারবো ডকুমেন্টগুলোর বিষয়ে, ডিজিটালে যত বেশি যেতে পারবো, ততই আমাদের এই যে বিভিন্নভাবে যে জমির বেচাকেনার মধ্যে বিভিন্ন ধরনের যে কী বলবো এসব যে ভাষাটা যে বিভিন্ন ধরনের যে জটিলতা থাকে সেই জটিলতাটা নিরসন সম্ভব। অনলাইনে অনেক কিছু হয়েছে, কিন্তু এটাকে এফেক্টিভ করা যায় কিভাবে? এটার জন্য আমি সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা এই প্রক্রিয়াগুলোর সাথে জড়িত, যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের উপরে রাজনৈতিক একটা বড় ধরনের প্রভাব আনতে হবে যে কোনোভাবেই যেন আনফেয়ার মিন্স অ্যাডপ্ট না তারা করতে পারে। রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, যে সরকারের নির্বাচিত সরকার থাকতে হবে এবং তাদের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, পলিটিক্যাল উইল থাকতে হবে। থাকার যদি না থাকা হয় তাহলে তারা সিস্টেমটাকে ক্রাপ্ট করে রাখে। ক্রাপ্ট যখন করে রাখে তখন আপনাকে ম্যানুয়ালি দৌড়াতে হয়। অনেক সময় দেখবেন যে অনলাইন ইভেন আমাদের ন্যাশনাল আইডি অন্যান্য ক্ষেত্রে যে অনলাইনে সাবমিশনের বিষয় আছে, দেখবেন যে সিস্টেমটা ওখানে স্লো থাকে, যার পরে ওখানে যে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? মানে সিস্টেমটা স্লো, আপলোড করা যাচ্ছে না। এটা বারবার আমরা এই ধরনের কথা শুনতে পারি। তো সব কিছুর মূলে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই জটিলতা থেকে বের হয়ে আসা খুবই মুশকিলের বিষয় হবে। এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা বলবো আমাদের স্টুডেন্ট হিমেলের সাথে। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা এখন কথা বলবো আমাদের আমন্ত্রিত অতিথি স্টুডেন্ট হিমেলের সাথে। হিমেল, তোমার কাছে দুটো প্রশ্ন আছে, সেটা স্যারকে আস্তে আস্তে করবা। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমরা অনলাইনে অর্থাৎ ইমেলের মাধ্যমে আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, এর মধ্যে আজকে আমরা দুটি প্রশ্ন উপস্থাপন করব আমাদের কোয়ালিফাইড ব্যারিস্টারের উদ্দেশ্যে। আপনারা ইচ্ছা করলে যে কেউই প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ঠিকানায়, সেটা হচ্ছে barristers.in25@gmail.com। অ্যাগেইন barristers.in25@gmail.com। হিমেল, তোমার ফার্স্ট কোয়েশ্চেন। তানভীর আহমেদ, বালুবাড়ি, দিনাজপুর থেকে। উনি বলছেন, ব্যাংকিং আইনে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে গ্রাহকের ডিপোজিট যত টাকাই থাকুক না কেন সরকার ক্ষতিপূরণ হিসাবে আপনাকে 1 লক্ষ টাকা দিবে। এইটা তো অত্যন্ত আতঙ্কের বিষয়। এই আইন পরিবর্তন করা উচিত কিনা এবং আপনাকে পরিবর্তনের কোনো দায়িত্ব দেওয়া হলে আপনি কি পদক্ষেপ নেবেন ব্যারিস্টার জাকির হোসেন? আসলে বিষয়টা আমাদের পাবলিকের কাছে যেভাবে গিয়েছে যে আপনার যত টাকাই থাকুক না কেন আপনি 1 লক্ষ টাকা পাবেন, বিষয়টা পুরোপুরি ওই রকম না। আমাদের দেশে একটা আইন আছে, সেটা হচ্ছে ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000। এই আইনটা আসলে 1984 সালে একটা অর্ডিন্যান্স হয়েছিল। সেই অর্ডিন্যান্সটা পরবর্তীতে রিপিল হয়ে 2000 সালে এই আইনটা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা ইন্স্যুরেন্স স্কিম। অর্থাৎ এই যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে ইনিশিয়ালি তাকে ইন্স্যুরেন্স বাবদ 1 লাখ টাকা দেওয়া হবে। পরবর্তীতে সম্ভবত এটাকে বাড়িয়ে 2 লাখ টাকা করেছে বা একটা প্রস্তাব বাংলাদেশ ব্যাংক নিয়ে আসছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনার ব্যাংকে যদি 1 কোটি টাকা থাকে আর আপনি যদি 2 লাখ টাকা পান তাহলে বাকি টাকাটা কোথায় যাবে? সেই ক্ষেত্রে বাকি টাকাটা তো যাবে, বাকি টাকাটাতে আপনি যে ব্যাংকে ডিপোজিট রেখেছিলেন সে যদি দেউলিয়াও হয়ে যায় তার তো প্রপার্টি থাকবে, সেখান থেকে আপনি পার্সেন্টেজ হিসাবে টাকা পাবেন বা তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশান নিয়ে, লিগ্যাল অ্যাকশান নিয়ে সে টাকাটা আপনি ওই ব্যাংক থেকে আদায় করতে পারবেন। বাট এটা ছিল একটা ইন্স্যুরেন্স স্কিম। ইটস এ লং প্রসেস, লিগ্যাল অ্যাকশন, দিস দ্যাট। বাট এখনও কিন্তু আসার বিষয় হচ্ছে যে এখনও কিন্তু কোনো ব্যাংক দেউলিয়া হয় নাই। এখনও বাংলাদেশের, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এখনও বাংলাদেশের গ্রাহকরা যে ব্যাংকেই টাকা রাখুক না কেন এখনও পর্যন্ত মোটামুটিভাবে 100% সেফ আছে। কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পতিত স্বৈরাচার যে রেজিমটা ছিল এই রেজিমের মধ্যে তারা
তাদের যে আনুগত্য লোকজনগুলো ছিল তাদেরকে অনেকগুলো ব্যাংকের লাইসেন্স দিয়েছিল Right. এবং এই ব্যাংকিংয়ের মাধ্যমে তারা অনেকগুলো টাকা দেশ থেকে পাচার করে ফেলেছে। ইভেন বাংলাদেশ থেকেও টাকা পাচার হয়ে গেছে ফিলিপিনের মাধ্যমে, সেই সব ঘটনা আপনারা জানেন। যার ফলে আমাদের একটা দুর্বল অর্থনীতির পরে আমরা বেশ করে দাঁড়িয়েছিলাম, দুর্বল একটা অর্থনীতির উপরে। এখন এই দুর্বল অর্থনীতির উপরে বেশ করে যখন কয়েকটা ব্যাংক দেউলিয়ার দিকে এগোচ্ছিল, তখন হয়তো বাংলাদেশ ব্যাংক তাড়াহুড়ো করে এই একটা সার্কুলারের মাধ্যমে এটা জানিয়েছে যে তাদের যে ইন্স্যুরেন্স ফান্ড স্কিম আছে সেটার মাধ্যমে এই টাকাটা দিবে। কিন্তু এটা কোনো কংক্রিট কোনো বিষয় না একজন আমানতকারীর জন্য। আর সেকেন্ড যে কোশ্চেনটা আমাকে করেছেন যে অ্যাকচুয়ালি আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি কি করব। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, প্রথম কথা হচ্ছে যে গুড গভর্নেন্সের আমাদের প্রয়োজন, ব্যাংকিং ক্ষেত্রে আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজন। আপনি দেখবেন যে আমাদের দেশে যে সমস্ত ডিফল্ট বরোয়াররা আছে, এই যে অর্থঋণের যে শত শত মামলা হচ্ছে, হাজার হাজার মামলা হচ্ছে, এই সব লোনগুলো কিন্তু বেশ অনেকটা আগে দেওয়া এবং রাজনৈতিক পরিচয় বা পারিবারিক পরিচয়ে আনুগত্যের দিক দিয়ে এই সমস্ত লোনগুলো দেওয়া। যারা মানে সঠিক ব্যবসায়ী তাদেরকে যে লোনগুলো দেওয়া হয়েছে সেই লোনগুলো কিন্তু ক্লাসিফাইড হচ্ছে না, তো ব্যাংকিং খাতের বা আমাদের অর্থনীতির এই জায়গাকে শৃঙ্খলা আনার জন্য ব্যাংকের নিয়ম কানুন মেনে কিন্তু আমাদেরকে লোন দিতে হবে। আপনি যদি 2 লক্ষ টাকা লোন নিতে যান তাহলে আপনার গায়ের ঘাম ছুটে যাবে, এই ডকুমেন্ট দেন, ওই ডকুমেন্ট দেন, এতগুলো চেক সই করে দেন। বাট দেখা যাচ্ছে 500 কোটি টাকা লোন দিয়ে দিচ্ছে যে শুধুমাত্র একটা কর্পোরেট গ্যারান্টির পরে। আমি নিজে কয়েকটা ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার, দেখা যায় যে যখন প্রচণ্ড করোনা ছিল, হঠাৎ করে ফোন আসলো যখন আমরা বাসার থেকে বের হতে পারছি না, যে কোনো একটা কোম্পানিকে বললো তাদেরকে 500 কোটি টাকা লোন দিতে হবে, আপনি একটা লিগ্যাল অপিনিয়ন দেন। আমি তো বের হতে পারবো না ঘর থেকে, আপনি একটু ইমেলে 2টা কথা লিখে দিলে হবে। আমি বললাম যে দিস ইজ ইউর মানি, আপনার তো লিগ্যাল অপিনিয়নের প্রয়োজন নাই। আপনি যদি কাউকে দিয়ে মনে করেন যে সেফ, টাকাটা রিকভার হবে, দেন ইউ ক্যান ডিসবার্স দি মানি। সুতরাং অ্যাকচুয়ালি তো লোনটা তো সেটাই, কিন্তু আপনি যদি 10% না হলে লোন দেওয়া যাবে না, অ্যাডভান্স করতে হবে, সুপারিশ লাগবে, তাহলে তো ওই লোন ব্যাড ডেপ্ট হবেই। কারণ ও 1 কোটি টাকা নিয়ে পাচ্ছে 80 লক্ষ টাকা জিনিস, তারপরে তাকে ইন্টারেস্টের বোঝা টানতে হচ্ছে। সুতরাং সব কথার একটাই কথা হচ্ছে, উই নিড এ করাপশন ফ্রি সোসাইটি। সেকেন্ড কোয়েশ্চেন হিমেল। জি স্যার, আমার সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে শিক্ষানবিশ আইনজীবী সদরুল পাশা, নারিন্দা, ঢাকা থেকে। পেনাল কোড এর ধারা 375 অনুযায়ী রেপ হলো 1 কারো ইচ্ছার বিরুদ্ধে সহবাস, 2 কারো সম্মতি ছাড়া সহবাস, 3 মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করে সহবাস, 4 কারো স্বামী নয় কিন্তু স্বামী হিসাবে সহবাস, 5 14 বছরের নিচে হলে সম্মতি থাকলেও সহবাস করলে এবং 13 বছরের নিচে নিজের স্ত্রীর সাথে সহবাস রেপ হলে গণ্য হয়। আমাদের দেশে 13 বছর বয়সে তো বিয়েই নিষিদ্ধ, তাহলে 13 বছর বয়সে কেউ আইনগতভাবে স্ত্রী হবে কিভাবে? এটা কেমন একটা আইন? ব্যারিস্টার জাকির হোসেন? অ্যাকচুয়ালি 375 যে ধারা প্যানেল করে আমাদের আছে, এই ধারাটা আমাদের পরবর্তীতে 2000 সালে নারী ও শিশু নির্যাতন আইন যেটা হয়েছে, সেকশন 9-এর মধ্যেই রেপ সম্পর্কে বলা হয়েছে। সেখানে 375-এর এই ডেফিনেশনটাকে অ্যাডপ্ট করা হয়েছে। ওই সেকশন 9-এর মধ্যে যে কথাগুলো আছে সেখানে কিন্তু বয়সের কথা বলা নাই। তো এখন আমাদের দেশে লিগালি ম্যারেজ যদি হতে হয়, তো সে ম্যারেজ হতে গেলে তো বয়স হচ্ছে 18, তার নিচে তো বিয়ে হওয়ার সুযোগ নাই, অর্থাৎ সে বিবাহ রেজিস্ট্রেশন হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় অনেক সময় কম বয়সে সেই বিয়ের বিষয়গুলো আসছে। তো ইভেন এই কারণেই, আর এই প্যানেল কোডটা আমাদের অনেক পুরনো প্যানেল কোড, তো তখনও 1860 প্যানেল কোড, তখন দেখা যাচ্ছে যে ক্লাস 5-6-এ বিয়ে হতো বা আরও অনেক ছোট বয়সে বিয়ে হতো। তো সেই সংজ্ঞাটাকে এখনো হয়তো অ্যাডাপ্ট করে রাখা হয়েছে। এখন তো 13 বছর বয়সে বিয়ে সম্ভব না, যদি সম্ভব না, যার ফলে এই জিনিসের আর কার্যকারিতা অ্যাকচুয়ালি নাই বলতে হবে। তুমি যে আইন জগতে আসছো, এই জগতে তোমার তো একটা ড্রিম, তাই না, স্বপ্ন, যে এই জগতে এসে তুমি প্র্যাকটিস করবে। তোমার এই ড্রিমটা কেমন?
আমার ড্রিমটা আমার বেসিক্যালি আমার বাবা থেকে এসেছে, এটা আমি অলরেডি হচ্ছে বলেছি। আমার বাবা ছোটবেলা থেকে আমি দেখতাম যে মানুষদেরকে আগলিয়ে ধরতো, আমাদের বাসায় আসতো, তারপর তারা হচ্ছে লিটারালি বাসার সামনে বসে থাকতো, তারপর আব্বু কখনো হচ্ছে তাদেরকে ফিরিয়ে দিত না, একেবারে হচ্ছে ফিরিয়ে তাদেরকে লিগাল এটা হেল্প করতো। এবং তার ইন্সপায়ারে আমার মামাও, সে হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে হচ্ছে এই তার ইন্সপিরেশনে এই ল প্রফেশনে এসেছে। সো বেসিক্যালি আমারও একটা সেম ড্রিম তাদেরকেই, আব্বুর একটা ড্রিম। আচ্ছা, তোমার কেমন লাগবে তোমার যদি এসে দেখো যে তোমার যে ড্রিম, যে স্বপ্ন, এই স্বপ্নের মতো না, কেমন লাগবে? এটা ফার্স্ট অফ অল একটু ডিসঅ্যাপয়েন্ট লাগবে যে যেটা, বাট আমি আমার সবটুকু দিয়ে যাব ইনশাল্লাহ, দেখি। কেমন দেখতে চাও তোমার স্বপ্নের জায়গাটাকে? তোমার স্বপ্নের জায়গা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট। অবশ্যই। তাহলে এই জায়গাটাকে তুমি কেমন দেখতে চাও? আমি হচ্ছে এখন বর্তমানে অনেক কিছু শুনতেছি সুপ্রিম কোর্ট যে অনেক দুর্নীতিতে ভরা, বাট আমি চাচ্ছি এটা একটা বেটার প্লেসে যাক, এটা ভালো জায়গায় যাক, এটাই হচ্ছে আমার ইচ্ছা। রাইট। ব্যারিস্টার জাকির হোসেন, লাস্ট কোয়েশ্চেন টু ইউ, আপনার কি মেসেজ টু দ্য নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার্স? আমি নতুনদেরকে বলবো, আপনারা যদি এখানে আসেন, যদি আপনি ট্রুলি অ্যাডভোকেট হতে চান, ট্রুলি লয়ার হতে চান, তাহলে এই পেশাটাকে আপনি এনজয় করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে আজকে এসে কালকেই আমাকে একটা প্রাডো গাড়ি লাগবে, আমাকে দেখতে ইয়ে হতে হবে, দিস ইজ নট ফর ইউ, তখন কিন্তু এই পেশাটাকে আপনি এনজয় করতে পারবেন না। থ্যাংক ইউ ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, থ্যাংক ইউ হিমেল, তোমাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।